প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা বোটানি এমএসসি ফাইনাল ইয়ারের প্লান্ট ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ের গুরুত্বপূর্ণ একটি টপিকস সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে মেথডস অফ স্টাডিং ভেজিটেশন, এবং এর মধ্যে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে রাউন্ড কিয়ারের লাইফ ফর্মস, 5টি লাইফ ফর্মস এবং বায়োলজিক্যাল স্পেকট্রাম এবং স্ট্রাকচার অফ কমিউনিটি। এই কয়েকটা বিষয় আমরা আলোচনা করব। আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা বিষয়টা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। এবং আমরা এবার বিষয়টির মধ্যে প্রবেশ করি। তো রাউন্ড কিয়ার একজন বিজ্ঞানী, যিনি কিভাবে ভেজিটেশন স্টাডি করতে হয় বা উদ্ভিদ সম্প্রদায় স্টাডি করতে হয় বা জরিপ করতে হয়, পরিমাপ করতে হয়, সেই বিষয়ের জন্য উনি একটা ধারণা দিয়েছেন। সেটি হচ্ছে লাইফ ফর্ম। লাইফ ফর্ম বোঝার জন্য আমাদেরকে 3টি বিষয় খুব গুরুত্ব দিতে হয়। একটি হচ্ছে যে অভিযোজনগত বৈশিষ্ট্য, অর্থাৎ সে যে জলবায়ু বা পরিবেশের মধ্যে যে উদ্ভিদ বড় হচ্ছে বা বিকশিত হচ্ছে বা টিকে থাকছে, সেখানকার তার যে কিছু বাহ্যিক বৈশিষ্ট্য থাকে, বাহ্যিক বৈশিষ্ট্যের সাথে সেখানকার পরিবেশের প্রভাবটা পরিলক্ষিত হয়, সেগুলোকে আমরা অভিযোজনীয় বৈশিষ্ট্য বলে থাকি। এই বৈশিষ্ট্যগুলো লাইফ ফর্মের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে খুব সুস্পষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো খুব স্পষ্ট হতে হবে। হ্যাঁ, কিছু কিছু ভাষা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলা সব উদ্ভিদের মধ্যে দেখা যায় না বা সব পরিবেশে দেখা যায় না। এই ধরনের বৈশিষ্ট্যগুলোকে আমরা অস্পষ্ট বৈশিষ্ট্য বা ব্যাড ক্যারেক্টার্স বলে থাকি। সেই ধরনের ব্যাড ক্যারেক্টার্স এখানে নেওয়া যাবে না। অবশ্যই সুস্পষ্ট গুড ক্যারেক্টার্স যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের লাইফ ফর্ম চিহ্নিত করতে হবে। আর এটা লাইফ ফর্মগুলো চিহ্নিত করার জন্য আমাদেরকে সর্বত্রই পৃথিবীর সব অঞ্চলে একই ধরনের পদ্ধতি প্রয়োগ করতে হবে। যে আমরা যদি এক এক অঞ্চলে এক এক পদ্ধতি প্রয়োগ করি, তাহলে সেটা লাইফ ফর্ম নির্ণয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে না। তো 5 ধরনের লাইফ ফর্ম, রাউন্ড কিয়ার 5 ধরনের লাইফ ফর্মের কথা বলেছেন। তার মধ্যে আমরা দেখি যে উদ্ভিদগুলা অনেক লম্বা হয়, অর্থাৎ তাদের যে পেরিনেটিং বার্ড, অর্থাৎ যেটা কুড়ি, স্থায়ী কুড়ি, সেটার মধ্যেই তার জীবনটা নিহিত থাকে এবং তার মাধ্যমেই সে বছরের পর বছর টিকে থাকে। তো এই পেরিনেটিং বার্ড বা মুকুল, স্থায়ী মুকুল বা টিকে থাকার জন্য যে মুকুলটা গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা পেরিনেটিং বার্ড বলে থাকি। এই পেরিনেটিং বার্ডটা কোথায় অবস্থিত? এটা যদি অনেক উপরে হয়, 30 ফিট 40 ফিট অনেক উপরে হয়, তাহলে সেটাকে, সেই ধরনের উদ্ভিদগুলোকে আমরা ফ্যানোরোফাইটস বলে থাকি, যে তাদের পেরিনেটিং বার্ডটা বায়ুমণ্ডলের মধ্যে অনেক উপরে থাকে, গাছের শীর্ষে থাকে। নেক্সট আমরা যে লাইফ ফর্মটা দেখি সেটা হচ্ছে কেমিফাইটস। এই কেমিফাইটসের ক্ষেত্রে দেখা যায় যে পেরিনেটিং বার্ড বা মুকুলটা কোথায়? মাটির কাছাকাছি থাকে, একেবারে মাটির সাথে না, মাটির থেকে সামান্য 3-4 ফিট উপরে থাকবে। সেই ধরনের উদ্ভিদগুলাকে বা লাইফ ফর্মগুলাকে আমরা কেমিফাইটস বলে থাকি। হেমিক্রিপ্টোফাইটস হচ্ছে তৃতীয় যে ধরনটি, লাইফ ফর্মের তৃতীয় ধরনটি। এরা মাটির কাছাকাছি থাকে, মাটির সংস্পর্শে থাকে বা অনেকটা লতানো উদ্ভিদের মতো। এই উদ্ভিদগুলাকে আমরা হেমিক্রিপ্টোফাইটস বলে থাকি। আর ক্রিপ্টোফাইটস হচ্ছে যে যাদের পেরেন্টিং বার্ড বা মুকুলটা মাটির নিচে থাকে বা মাটির নিচে শায়িত অবস্থা বা মাটির ভিতরে থাকে, অভ্যন্তরে থাকে, এদেরকে আমরা ক্রিপ্টোফাইটস বলে থাকি। আর পঞ্চম যে লাইফ ফর্মটি আছে সেটি হচ্ছে থ্যারোফাইটস। সেটা থাকে বীজের মধ্যে। হ্যাঁ, যে এই বীজের মধ্যে যে মুকুলটা বা সুপ্ত অবস্থায় থাকে, সেটাকে আমরা থ্যারোফাইটস বলে থাকি, অর্থাৎ এরা বীজের মাধ্যমে বহু বছর টিকে থাকতে পারে। তো এই 5 ধরনের লাইফ ফর্ম আমরা দেখি। এই লাইফ ফর্মগুলোর মধ্যে আবার ফ্যানোরোফাইটস 4 ধরনের হতে পারে, যে অবস্থানের ভিত্তিতে, যে তাদের এই পেরিনেটিং বার্ড বা মুকুলটা কোথায় অবস্থান করে। যে এটা যদি 30 মিটারের উপরে থাকে, 30 মিটার বা তার উপরে থাকে, তাহলে সেটাকে বলা হয় মেগা ফ্যানোরোফাইটস। তারপরে এটা যদি 8 থেকে 20 মিটারের মধ্যে থাকে, তাহলে সেগুলোকে আমরা মেজো ফ্যানোরোফাইটস বলে থাকি। এটা যদি 2 থেকে 8 মিটারের মধ্যে থাকে, তাহলে সেটাকে মাইক্রো ফ্যানোরোফাইটস বলা হয়। আর এটা 2 থেকে 2.5 মিটারের মধ্যে থাকলে তাদেরকে আমরা ন্যানো ফ্যানোরোফাইটস বলে থাকি। একইভাবে কেমিফাইটস যেগুলো আছে,
তাদেরকে আমরা 4টা ধরনে ভাগ করতে পারি, যে তাদের যে পেরিনেটিং বার্ড সেটা কিভাবে থাকবে, কোথায় থাকবে। তার মধ্যে প্রথম যে ধরনটি আছে সাবফ্রুটিকোস ক্যামিফাইটস, এই ধরনের যে পেরিনেটিং বার্ড, এদের পেরিনেটিং বার্ডটা ঝরা পাতা বা এই ধরনের মরা পাতার সাহায্যে সেগুলা আবৃত অবস্থায় থাকে বা সুরক্ষিত অবস্থায় থাকে। এদের মধ্যে আমরা যে উদ্ভিদের মধ্যে আমরা এই সাবফ্রুটিকোস ক্যামিফাইটস দেখি তার মধ্যে আছে লেভিয়েটি, ক্যারিওফাইলেসি, লেগুমিনেসি। এই ধরনের গোত্রের উদ্ভিদগুলা সাধারণত সাবফ্রুটিকোস ক্যামিফাইটসের অন্তর্ভুক্ত। প্যাসিভ ক্যামিফাইটস যেগুলো আছে তাদের কুড়ি দেখা যায় যে মাটির উপরে থাকে, যেমন সেক্সিফ্রাগা, সিডাম, পলিগোনাম, এই জাতীয় উদ্ভিদেরকে আমরা প্যাসিভ ক্যামিফাইটস বলে থাকি। অ্যাক্টিভ ক্যামিফাইটসের বেলায় দেখা যায় তাদের পেরিনেটিং বার্ডটা সাধারণত শীতপ্রধান অঞ্চলে বরফ দ্বারা আবৃত অবস্থায় থাকে, এদেরকে আমরা অ্যাক্টিভ ক্যামিফাইটস বলে থাকি। যেমন ভিনকা, ভিনকা আমাদের অঞ্চলেও পাওয়া যায়, যেটাকে আমরা নয়নতারা উদ্ভিদ বলে থাকি। কুশন ক্যামিফাইটস হচ্ছে যেখানে দেখা যায় যে অনেকগুলা পেরিনেটিং বার্ড বা মুকুল দলবদ্ধ অবস্থায় থাকে, একসাথে থাকে। এটা অ্যাজোরেলা উদ্ভিদের মধ্যে আমরা দেখি, এই ধরনের লাইফ ফর্ম দেখা যায় সেখানে। ক্রিপ্টোফাইটস যেগুলো আমরা বলছিলাম যে মাটির নিচে যে পেরিনেটিং বার্ডগুলা থাকে তাদেরকে আমরা ক্রিপ্টোফাইটস বলে থাকি। এটা 3 ধরনের হতে পারে, যেটা দেখা যায় যে স্থলভাগের মধ্যে যাদেরকে দেখা যায়, স্থলভাগে মাটির নিচে থাকে, তাদেরকে আমরা জিওফাইটস বলে থাকি। আবার পানির নিচে পানির জলাশয় যেখানে থাকে সেখানে যদি মাটির নিচে থাকে তাহলে সেগুলোকে বলা হয় হ্যালোফাইটস। আর জলজ উদ্ভিদের মধ্যে সেটা ভাসমান বা নিমজ্জিত অবস্থায় থাকুক, তাদের পেরিনেটিং বার্ড যদি মাটির উপরে জলাশয়ের মধ্যে বা পানির মধ্যে থাকে তাহলে তাদেরকে আমরা হাইড্রোফাইটস বলে থাকি। জিওফাইটসের মধ্যে আবার 5 ধরনের লাইফ ফর্ম দেখা যায়, যেমন রাইজোম, আদা, হলুদ এই জাতীয় যদি কাণ্ড দেখি তাদেরকে আমরা রাইজোম বলে থাকি। স্টিম টিউবার জিওফাইটস, আলুর মধ্যে আমরা যে কাণ্ডগুলা দেখি সেগুলোকে স্টিম টিউবার বলা হয়। বাল্ব জিওফাইটস, পেঁয়াজের মধ্যে আমরা দেখি। রুট টিউবার জিওফাইটস, যে মূল যেখানে স্ফীত হয়ে টিউবারের মতো বা আলুর মতো আকৃতি ধারণ করে তাদেরকে আমরা রুট টিউবার বলে থাকি। আরেকটি হচ্ছে রুট জিওফাইটস, যে মূলের মধ্যে যদি পেরিনেটিং বার্ড থাকে তাহলে সেটাকে রুট জিওফাইটস বলা হয়। এখন এই যে আমরা 5 ধরনের লাইফ ফর্মের কথা বলে থাকি, একটা অঞ্চলে দেখা যাবে যে এই ধরনের লাইফ ফর্মগুলোর সংখ্যাকে যদি আমরা অনুপাতে রূপান্তর করি তাহলে বিভিন্ন পার্সেন্টেজে থাকতে পারে। তো রাউন্ডকিয়ার একটা নর্মাল বায়োলজিক্যাল স্পেকট্রামের কথা বলেছেন, যে সেখানে কি ধরনের লাইফ ফর্ম থাকবে। যেমন স্বাভাবিক যে বায়োলজিক্যাল স্পেকট্রাম সেখানে দেখা যায় যে ফেনোরোফাইটস থাকে 46%, ক্যামিফাইটস হচ্ছে 9%, হেমিক্রিপ্টোফাইটস 26%-এর মতো, ক্রিপ্টোফাইটস 6% এবং থেরোফাইটস থাকবে 13%। এটাকে আমরা স্বাভাবিক একটা বায়োলজিক্যাল স্পেকট্রাম বলে থাকি বা বর্ণালী, যে এই লাইফ ফর্মগুলা একটা বর্ণালীর মতো অবস্থান করতেছে। এখন এটার সাথে তুলনা করেই আমরা বুঝতে পারি যে কোনো অঞ্চলে যদি কী ধরনের উদ্ভিদের আধিক্য বেশি দেখা যায় তাহলে সেখানকার জলবায়ু কীরকম সেটাও আমরা অনেকটা বুঝতে পারি। যে স্বাভাবিকভাবে যেখানে ফেনোরোফাইটস বেশি থাকবে সেটা হচ্ছে একটা স্বাভাবিক পরিবেশ, যে এখানে সকল উদ্ভিদ ভালোভাবে বা একটা স্বাভাবিক বায়োলজিক্যাল স্পেকট্রামের মধ্যে জন্মাবে। আমরা কোনো অঞ্চলে যদি থেরোফাইটসের পরিমাণ অনেক বেশি দেখি, যে 40%-এর বেশি, তাহলে বোঝা যাবে যে এখানকার পরিবেশটা অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশ, আনফেভারেবল পরিবেশে বা প্রতিকূল পরিবেশে সাধারণত থেরোফাইটসের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। আবার অত্যধিক শীতল পরিবেশ সেখানে দেখা যাবে যে ক্যামিফাইটসের পরিমাণ অনেক বেশি হবে, 50%-এর উপরে হবে। শীতপ্রধান বনাঞ্চলগুলোতে আমরা দেখি যে হেমিক্রিপ্টোফাইটসের সংখ্যা অনেক বেশি থাকে, যে হেমিক্রিপ্টোফাইটসগুলা শীতপ্রধান বনাঞ্চলে বেশি জন্মায়। ভূমধ্যসাগরীয় জলবায়ু যেটা বলা হয়, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে জিওফাইটসের সংখ্যা অনেক বেশি দেখা যায়। তাহলে এই যে লাইফ ফর্মগুলো, লাইফ ফর্মের মাধ্যমে একটা অঞ্চলের জলবায়ু সম্পর্কেও আমরা সঠিক ধারণা নিতে পারি। এখন আমরা যদি একটা উদ্ভিদ সম্প্রদায়ের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে সেখানকার অনেকগুলা বিষয় আমাদের দেখতে হবে। যে একটা হচ্ছে যে স্পেসিস ডাইভার্সিটি, সেখানে প্রজাতি বৈচিত্র্য কীরকম আছে। ডমিনেন্স,
সেখানে কোন উদ্ভিদের বা কোন উদ্ভিদসমূহের আধিক্য বেশি দেখা যাবে, সেখানকার গঠনটা কীরকম, স্ট্র্যাটিফিকেশন স্তরায়ন, সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদের বা বনাঞ্চলের মধ্যে স্তরায়ন লক্ষ্য করা যেতে পারে বা বিভিন্ন ধরনের লাইফ ফর্মের মধ্যে স্তরায়ন লক্ষ্য করা যেতে পারে, সেখানে উদ্ভিদ ক্রমাগমন থাকবে বা সাকসেশন থাকবে, পুষ্টির বিভিন্ন স্তর থাকবে। পুষ্টি স্তর না থাকলে তো সেখানে ফুড ওয়েব বা ফুড সাইকেল এইসব বিষয়গুলা সেখানে দেখা যাবে না। ফ্যানোলজি, যেটা জীবনচক্র, একটা উদ্ভিদের জীবনচক্র থাকতে হবে, তার মধ্যে গ্রোথ ফর্মস, বিভিন্ন ধরনের বৃদ্ধির ধরন সেখানে থাকতে হবে। আমরা যদি একটা পাহাড়ের ভেজিটেশন দেখি তাহলে দেখা যাবে খুব উঁচু পাহাড়গুলো, হিমালয় পর্বত বা পশ্চিম উত্তর আমেরিকা যেসব আল্পস পর্বতগুলো আছে, সেখানে দেখা যায় যে আমরা যদি একেবারে পাদদেশ থেকে গোড়ার থেকে শুরু করি, যে একেবারে গোড়ার দিকে যে উদ্ভিদগুলো দেখা যায় সেখানে ট্রপিক্যাল জোন, তারপরে সাবট্রপিক্যাল জোনের উদ্ভিদ দেখা যাবে, তারপরে দেখা যাবে যে একটু উপরে উঠলে টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদ দেখা যাবে। তারপরে আমরা দেখব যে তুষার আবৃত অঞ্চল যেগুলো আছে, সাব আলপাইন জোন, আলপাইন জোন, সেগুলোতে আমরা দেখব যে সেখানে সেই ধরনের উদ্ভিদ জন্মাবে। তাহলে আমরা দেখি যে একটা পাহাড়ে একটা উঁচু পাহাড় যদি হয়, তার সেই পাহাড় বেয়ে উপরে উঠতে থাকলে ক্রমাগতভাবে লাইফ ফর্মের পরিবর্তন হবে বা স্তরায়নের পরিবর্তন ঘটবে। একইভাবে আমরা একটা যদি হ্রদের দিকে তাকাই তাহলে সেখানেও আমরা বিভিন্ন ধরনের অঞ্চলায়ন লক্ষ্য করি। যে অগভীর অঞ্চল যেটা আছে, তীরবর্তী অঞ্চল, এটাকে আমরা লিটোরাল জোন বলে থাকি। গভীর অঞ্চলটাকে আমরা লিমনেটিক জোন বলে থাকি। আর তলদেশীয় যে অঞ্চল আছে হ্রদের, সেটাকে আমরা প্রোফান্ডাল জোন বলে থাকি। এটা কমিউনিটির মধ্যে স্ট্র্যাটিফিকেশন থাকবে, স্তরায়ন থাকবে। যেসব উদ্ভিদগুলা দেখা যাবে যে একটা বনের মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকবে একই ফরেস্টের মধ্যে বা একই বনের মধ্যে। যে উদ্ভিদগুলা 40 ফিটের উপরে থাকে তাদেরকে আমরা ওভার স্টোরি স্ট্রেটাম বলে থাকি। 20 থেকে 40 ফিটের মধ্যে যে উদ্ভিদগুলা থাকে তাদেরকে বলা হয় আন্ডার স্টোরি স্ট্রেটাম। 3-4 ফিট থেকে 20 ফিট পর্যন্ত যে উদ্ভিদগুলো উঁচু হয়ে থাকে তাদেরকে আমরা ট্রান্সগ্রেসিভ স্ট্রেটাম বলে থাকি। আর এর চেয়ে ছোট, যে আপ টু মাটি থেকে 4 ফিট উচ্চতা পর্যন্ত যে উদ্ভিদগুলো দেখা যায় তাদেরকে আমরা সিডলিং স্ট্রেটাম বলে থাকি। আর মাটির নিচে যে উদ্ভিদগুলো থাকে বা যে ধরনের জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকতে পারে, ছত্রাক থাকতে পারে, তাদেরকে আমরা সাবটেরেনিয়ান স্ট্রেটাম বলে থাকি। এই হচ্ছে মোটামুটি অধ্যায়ের আলোচনাগুলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।